2003 সালে সাদ্দাম হোসেন যখন মার্কিন বাহিনীর হাতে আটক হন, রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাদ্দাম বাহিনী। বিশ্ব দেখে ইরাকে তাণ্ডব চালিয়ে বীর দর্পে বাড়ি ফিরে যাচ্ছে মার্কিন বাহিনী। সেই ঘটনার প্রায় 2 যুগ পর সেই একই মডেল নিয়ে ইরানে হাজির ইসরায়েল আমেরিকা। উদ্দেশ্য খামেনিকে হত্যা করে খামেনির পুরো বাহিনীকে ট্রাম্প নেতানিয়াহুর পায়ের কাছে ফেলে ইরানের দখল বুঝে নেওয়া। কিন্তু এখানেই যেন ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করে বসে তারা। তবে ইরানকে ইরাক মনে করে চালানো এই যুদ্ধ কৌশলে প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তখন নেতানিয়াহুদের মুখে ইরান নিয়ন্ত্রণে নেওয়ার হাসি। কিন্তু সারা বিশ্বকে অবাক করে ইরান আরও ভয়ঙ্করভাবে হামলে পড়ে তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের সকল মার্কিন স্বার্থের উপর। বিশ্ব জানতে পারে ইরান এমনভাবে তার শাসন ব্যবস্থা নেতৃত্ব সাজিয়েছে যাকে কোনোভাবেই নির্মূল করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা এই পদ্ধতিকে ডাকছেন মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি নামে। প্রচলিত অর্থে মোজাইক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টাইলসের সমন্বয়ে গঠিত একটা আর্টওয়ার্ক, যেখানে কিছু টাইলস খসে পড়লেও পুরো চিত্রকর্মটা মোটামুটি অক্ষতই থেকে যায়। মোজাইক ডিফেন্সের ধারণাটাও ঠিক সেখান থেকে এসেছে। এটি এমন এক সামরিক কৌশল যেখানে শত্রুপক্ষ মাথা কেটে ফেললেও শরীর নিজে নিজে চলতে পারে। এই স্ট্র্যাটেজিতে একেবারে ওপর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার জন্য বসে থাকে না ফিল্ডে থাকা কমান্ডাররা। তারা নিজেরাই জেনারেল গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান থেকে শুরু করে মিলিটারি লিডারশিপের শীর্ষ নেতৃত্বের প্রায় সবাইকে যদি হত্যাও করা হয়, তবুও নিচের দিকের চেইন অফ কমান্ডে তার তেমন কোনো প্রভাব পড়ে না। ফিল্ড কমান্ডাররা স্বয়ংসম্পূর্ণ ইউনিটগুলোকে নিজের মতো করে পরিচালনা করতে পারেন এবং আগে থেকে নির্ধারিত টার্গেট লক্ষ্য করে অবিরত আক্রমণ চালিয়ে যেতে পারেন। কথা ছিল 7 দিনেই ইরানকে নিয়ন্ত্রণে নেবেন নেতানিয়াহুরা, কিন্তু যুদ্ধ শুরুর প্রায় 2 সপ্তাহ পর দেখা যাচ্ছে ইরান আরও চাঙ্গা। খামেনি সহ ইরানের শীর্ষ ব্যক্তিরা নিহত হলেও যুদ্ধটা ঠিকঠাক চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের এই বহাল তবিয়তে টিকে থাকার পেছনে কাজ করছে এই মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। সাপের মাথা কেটে ফেললে শরীর এমনিতেই মরে যায়। পশ্চিমা সামরিক কৌশলবিদরা বছরের পর বছর ধরে যুদ্ধের এই সরল তত্ত্বে বিশ্বাস করে এসেছেন। সাদ্দাম হোসেনের ইরাকে কিংবা লিবিয়াতে এই কৌশল চমৎকার কাজ করেছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরান আর ইরাক এক নয়। সাদ্দামের বাহিনী ছিল এককেন্দ্রিক, শীর্ষ নেতার পতনে যা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। মূলত ইরাক যুদ্ধের পর থেকেই ইরান বুঝতে পেরেছিল ভবিষ্যতে তারাই হবে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী টার্গেট। ঠিক তখন থেকেই তারা নিজেদের মিলিটারি এবং আইআরজিসিকে এই মোজাইক স্ট্র্যাটেজি অনুযায়ী ঠেলে সাজাতে শুরু করে। কেন্দ্রীয় নেতৃত্বের মুখাপেক্ষী করে রাখার পরিবর্তে তারা ইরানি প্রতিরক্ষা বাহিনীকে 31টি প্রাদেশিক ইউনিটে বিভক্ত করে ফেলা হয়, যাদের প্রত্যেকে লজিস্টিক ও অপারেশনাল দিক থেকে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। ইরান কোনো পিরামিড তৈরি করেনি, তারা তৈরি করেছে একটি মাকড়সার জাল। ফলে একটি অংশ কেটে ফেললেও বাকিগুলো নিজ গতিতে চলতে থাকে। বিশ্লেষকরা বলছেন ইরানের যুদ্ধ কৌশল এতটাই সূক্ষ্ম এবং তাদের শিকড় এত গভীরে যে সব নেতৃত্ব শেষ হয়ে গেলেও ইরানের ঘাস শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। খামেনি এবং টপ মিলিটারি লিডারশিপের মৃত্যুর পর ইরান যে তাদের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি সফলভাবে প্রয়োগ করেছে তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কথাতেই স্পষ্ট। আরাগচি এখন আমেরিকানদের রীতিমতো ডাকছেন সরাসরি যুদ্ধ করার জন্য। গত কয়েকদিন ধরে আমরা যে অদ্ভুত সমীকরণ দেখতে পাচ্ছি, স্বাধীন ইউনিটগুলোর কমান্ডাররা উপরের দিকের নেতৃত্বকে না জানিয়ে বা তাদের অনুমতির অপেক্ষা না করেই নিজেদের স্বাধীন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন টার্গেটে আক্রমণ করে যাচ্ছেন। সেজন্যই সকালে মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, আর হামলা হবে না আশ্বাসও দিচ্ছেন। আবার বিকেলেই দেখা যাচ্ছে কে যেন বাহরাইনের বিলাসবহুল হোটেলে হামলা করে বসেছে, যেখানে আমেরিকানদের গোপন মিটিং চলছিল। প্রশ্ন হলো ইরানের এসব ইউনিট কিভাবে এত স্বাধীন ও নিখুঁতভাবে হামলা করতে পারছে। বিশ্লেষকরা বলছেন দশকের পর দশক ধরে জমতে থাকা অতি শক্তিশালী গোয়েন্দা তথ্যের ভান্ডার এবং চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে পাওয়া রিয়েল টাইম ডেটা এই স্বয়ংসম্পূর্ণ ইউনিটগুলোকে নির্ভুলভাবে আঘাত হানতে সাহায্য করছে।
এদিকে আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানে বিশৃঙ্খলা দেখা দেবে, কিন্তু বাস্তবে তারা এমন এক সিস্টেমকে জাগিয়ে তুলেছে যা এই ধরনের সংকট মোকাবেলার জন্যই তৈরি হয়েছিল। খামেনি তার ইরান ইরাক যুদ্ধের ট্রমার কারণে কিছুটা হলেও সতর্ক কৌশলবিদ ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর ক্ষমতার কেন্দ্রবিন্দু পুরোপুরি রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির কমান্ডারদের হাতে চলে এসেছে। আর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফা খামেনি আবির্ভূত হওয়ার পর পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। মুস্তফা এবং সামরিক নেতৃত্ব কোনো স্থিতিশীলতা চাইছে না, তারা চাইছে শত্রুর ওপর কৌশলগত আধিপত্য। ফলে খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল মূলত ইরানের সামরিক মেশিনকে আরো আগ্রাসী করে তুলেছে। এখন এই ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়া ইসরায়েল আমেরিকার পরাজয় ছাড়া আর কোনো গতি নেই বলেই মনে করছেন বিশ্বের বাঘা বাঘা বিশ্লেষকরা। তারা বলছেন এই যুদ্ধে মার্কিন গং শুধু হারবেই না, সারা বিশ্বের ওপর মার্কিন খবরদারির দিনও শেষ হয়ে যাবে। যুদ্ধক্ষেত্রের একদম টাটকা পরিসংখ্যানও সেই ইঙ্গিতে দিচ্ছে। পশ্চিমা জোটের ইরান যে মাত্রায় এবং যে কৌশলে হামলা চালিয়েছে তা সমরবিদদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। পুরো মধ্যপ্রাচ্যের কোন কোনায় আমেরিকান স্বার্থ আছে সেই তথ্য ইরানের হাতের তালুতে। বেছে বেছে সেখানে হামলা হচ্ছে। ইসরায়েলের নেতানিয়াহু যেখানে বৈঠক করেছেন, ইরানি মিসাইল গিয়ে হামলে পড়েছে ঠিক সেখানেই। সবচেয়ে বড় কথা হলো এই ডিসেন্ট্রালাইজ এবং অপ্রতিরোধ মোজাইক ডিফেন্সের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এখন আর একা পেরে উঠছে না। নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি আর বিশাল নৌবহর নিয়েও তারা ইরানের এই মাথাবিহীন স্বাধীন সামরিক ইউনিটগুলোর চারপাশ থেকে আসা সমন্বয়হীন অথচ নিখুঁত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। পশ্চিমা সামরিক নীতি নির্ধারকরাও এখন একান্তে স্বীকার করছে যে বর্তমান পরিস্থিতিতে ইরানকে যদি সম্পূর্ণভাবে পরাজিত করতে হয় তবে ইসরায়েল এবং আমেরিকাকে আক্ষরিক অর্থেই একটি অনন্তকালীন বা আজীবন যুদ্ধে লিপ্ত হতে হবে। ইরান রাষ্ট্রটি কোনো একজন ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই, এটি দাঁড়িয়ে আছে একটি আদর্শের উপর। আর কে না জানে কোনো মতবাদকে বোমা মেরে উড়িয়ে দেওয়া যায় না, তাই ইরানকেও টলানো যাচ্ছে না। আর তাই মান সম্মান নিয়ে কোনোভাবে ইরান ত্যাগ করার পথই খুঁজছেন ট্রাম্প নেতানিয়াহু। কিন্তু ঘটনা হলো এবার সবকিছুর শেষ না দেখে যুদ্ধটাও শেষ করতে চায় না খামেনির শিষ্যরা।